আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজপত্রিক অনুষ্ঠানের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের, শুভ সকাল। জি, শুভ সকাল জানাচ্ছি আপনাকেও। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেশের প্রধান জাতীয় দৈনিকে কয়েকটি শিরোনাম আমরা একটু দেখে নেব। প্রথম আলো দিয়ে শুরু করছি। বাংলাদেশি সাংসদের কুয়েতে কারাদণ্ড, মানব ও মুদ্রা পাচার প্রসঙ্গ। সাংসদ শহীদ ইসলাম গত বছরের 6 জন কুয়েতে আটক হন। কারাদণ্ডের পাশাপাশি তার 53 কোটি টাকা জরিমানা করেন কুয়েতের আদালত। ডানে আছে ভীতি কাটছে, টিকায় আগ্রহ বাড়ছে, করোনা মহামারী প্রসঙ্গ। রাজধানীর 5টি হাসপাতালে 2 জন প্রতিমন্ত্রী সহ গতকাল 541 জন করোনার টিকা নিয়েছেন। বাদিকে নিচে আছে 2 ধাপ অবনতি বাংলাদেশের, দুর্নীতির ধারণা সূচক। টিআই বলছে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলির মধ্যে বাংলাদেশ 12তম। যুগান্তর উৎসবের আবহে টিকাদান। বিএমএসএসইউতে টিকাদান শুরু, কেটে যাচ্ছে সংশয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। মুগদা মেডিকেলের ডাক্তার নন্দিতা পালকে দিয়ে সূচনা। ডানে আছে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী, বৈরিতা নয়, আলোচনায় সমাধান চায় বাংলাদেশ। ডিএসসিএসসি গ্র্যাজুয়েটরা 2041 সালের সৈনিক বলছেন প্রধানমন্ত্রী। নিচে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, 121 কেন্দ্রে 0 থেকে 5 ভোট ধানের শীষে। ফল বিশ্লেষণ, 1 কেন্দ্রে সর্বনিম্ন 26 ও সর্বোচ্চ 4066 ভোট পড়েছে নৌকায়। আওয়ামী লীগ ছাড়া সব দলের মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। কালের কণ্ঠ, লজ্জায় ডোবালেন এমপি পাপুল। অর্থ পাচার ও মানব পাচারের অপরাধে কুয়েতে 4 বছরের কারাদণ্ড। রাইট সার্টিফাইড কপি পেলে সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়টি স্পিকার বিবেচনা করতে পারেন। ডান দিকে আছে স্বাস্থ্য খাতের লুটপাটের প্রভাব দুর্নীতির সূচকে। জিরো টলারেন্সেও দুর্নীতি বেপোয়ারা। পেছনে আছে বোতলজাত সয়াবিনের দাম আরও বাড়ল। খোলা ও বোতলজাত তেলের দাম প্রায় সমান, কমছে না চালের দামও। সমকাল দুপুরের পর এত ভোট, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিশ্লেষণ। প্রথম 4 ঘন্টায় গড়ে ভোট পড়েছে 4 থেকে 6%, পরের 4 ঘন্টায় তা কয়েক গুণ বেড়ে হয় 22.52%। সবচেয়ে ডানে সিঙ্গেল কলামে আছে দেশের চিত্র। করোনায় আরও 15 জনের মৃত্যু, শনাক্ত 509। ইত্তেফাক বলছে দুদকের ভুলে দণ্ডপ্রাপ্ত সেই কামরুলের সাজা বাতিল, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের। পেছনে আছে ভাষান্তরের পথে আরও 5000 রোহিঙ্গা, আজকে সকালে তারা রওনা করেছে। উপরে আছে 63 পৌরসভায় কাল ভোট, রাতে সিল মারা ঠেকাতে সকালে কেন্দ্রে যাবে ব্যালট। দেশ রূপান্তর, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে টিকা নিলেন মন্ত্রী এমপিরা। হাইলাইটসে বলা আছে বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 5 হাসপাতালে টিকা নিলেন 541 জন, ভিআইপি 8, চিকিৎসক 295, নার্স 32, অন্যান্য 206। গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিতে আহ্বান। ঢাকা ও ঢাকার বাইরে টিকাদান শুরু 7 ফেব্রুয়ারি, প্রথম 2-3 দিন একটি করে কেন্দ্রে। পেছনে আছে কোনো কাউন্সিলর প্রার্থীও জেতেনি বিএনপির। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে জয়ী 8 বিদ্রোহী প্রার্থী। দলটির 1 বিদ্রোহী সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পেয়েছেন জয়। চট্টগ্রামে নির্বাচনের দিন 2 খুনের ঘটনায় মামলা। বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি 1 দিনের রিমান্ডে। সবশেষে দ্য ডেইলি স্টার, এমপি পাপুল জেলড ইন কুয়েত, সেন্টেন্সড টু 4 years in a bribery case। সবচেয়ে ডানে আছে ফ্রন্টলাইনার্স লিড ফ্রম দ্য ফ্রন্ট। Several ministers also take first jabs as pilot vaccinations ends. সৌরভ ভাই, আজকে 2-3টি নিউজই মোটামুটি সবগুলো পত্রিকাতে আছে। একটি হচ্ছে এমপি পাপুলের কাণ্ড, টিকা দেওয়া চলছে, আর হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। আরেকটি আছে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের 2 ধাপ অবনতি। আমরা শুরুটা করতে চাই পাপুলের কাণ্ড দিয়ে, মানব মুদ্রা পাচার।
গত বছরের 6 জুন কুয়েতে তিনি আটক হয়েছিলেন। তার 4 বছরের সাজা হয়েছে, সঙ্গে 19 লাখ কুয়েতি দিনার বা বাংলাদেশি টাকায় 53,19,62,হাজার টাকা জরিমানা করা হয়েছে। অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বিষয়। এই অবস্থায় জাতীয় সংসদের স্পিকার বলছেন, আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়ার পর জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং সংবিধানের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার আগে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে বাংলাদেশে একজন সাংসদ যিনি জনপ্রতিনিধি এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি, তিনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে ধারণা করি। কিন্তু তিনি এই যে এবং তিনি এই মানব পাচার অথবা সেখানে জনশক্তি রপ্তানির নামে যেসব কাণ্ড করতেন সেটা কিন্তু অনেক আগে থেকে। তিনি এমপি হয়েছেন কিভাবে কিভাবে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন, কাদের সহায়তায় হয়েছেন, এটাও কিন্তু গণমাধ্যমে এসেছে। এখন এমপি পাপুল একাই তো আর দোষী নয়, এবং তিনি একাই এমপিও নন, তার স্ত্রীও এমপি। এটাই হচ্ছে একটা দুর্নীতির মচ্ছব, মানে এবং এর সঙ্গে আরো যারা রাঘব বোয়ালরা জড়িত, আমি মনে করি সেটি দেশে থাকুক বিদেশে থাকুক তাদেরকেও জবাবদিহি আইনের আওতায় আনা উচিত। মাননীয় স্পিকার বলেছেন যে তিনি তথ্য পেলে, এখানে তথ্য পাওয়া না পাওয়ার কোনো প্রশ্ন আসে না। তিনি দণ্ডিত হয়েছেন, এর আগেও গণমাধ্যমে এসেছে। সংসদে কিন্তু অনেক বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণিক প্রস্তাব আনেন অনেকে, অনেক বিষয় জরুরি জনগুরুত্ব বিষয় নিয়ে কথা বলেন। তো এটি কি জাতীয় সংসদের এতজন সাংসদ, তার কারো কাছেই এটা মনে হলো না তাদেরই একজন সাংসদ বিদেশের কারাগারে দীর্ঘদিন কারাগারে ছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেখানে বিচার কাজ চলছিল, তার মধ্যে কেউ এই তার সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেনি স্পিকার বা সংসদে আলোচনা হয়নি। এটি বিস্ময়কর। সৌরভ ভাই, জাস্ট খুব চমৎকার একটি কথা বলেছেন আপনি। এটা ব্যক্তিগতভাবে আমিও দেখেছি যে জাতীয় সংসদে এত বড়, যখন এটি প্রথম গত বছরের 6 জুন যখন প্রথম আটক হন, তারপরে তো পত্রপত্রিকায় গণমাধ্যমে নানাভাবে এসছে, কিন্তু জাতীয় সংসদে কোনো সংসদ সদস্য বিষয়টি কিন্তু তেমনভাবে তুলে ধরেননি। এটা কিন্তু আমারও একটি খুব বিস্ময় লেগেছে যে এত বড় একটি বিষয় আলোচনা কেন হচ্ছে না। জি, কি মনে হয় কেন হচ্ছে যে তারা এটা আড়াল করতে চাচ্ছেন, এবং এর সাথে এই সংসদেরই হয়তো অনেকে জড়িত, তার ব্যবসার সঙ্গে, তার পাচারের সঙ্গে এবং তার নানা রকম অপরাধের সঙ্গে। এবং গণমাধ্যম তো এসেছে, অথবা এমনও হতে পারে তিনি যে প্রক্রিয়া নির্বাচিত হয়েছেন সেটিও হয়তো সামনে তখন চলে আসতে পারে, কারণ আমরা তো জানি নির্বাচন এবং সেখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে। এক ধরনের তাকে প্রত্যাহার মানে তাকে বলা হয়েছে যে তিনি যাতে নির্বাচন না করেন, এবং ওই পাপুলকে তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন করেছেন, কিন্তু তাকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। আমি মনে করি যে এটা সবার এটি সংসদে আলোচনা হওয়া উচিত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং বাংলাদেশ তো এর দায় নেবে না। একজন ব্যক্তি অপরাধ করেছে, বাংলাদেশের একজন নাগরিক, সেটা অবশ্যই আমাদের জন্য অপমানকর, লজ্জাজনক, কিন্তু তার দায় তো পুরো বাংলাদেশ নেবে না, পুরো জাতীয় সংসদের নেওয়া উচিত না। আমি মনে করি যে জাতীয় সংসদ যদি তার ভাবমূর্তি রক্ষা করতে চায় তাহলে তাকে নিয়ে আলোচনা হওয়া উচিত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটি তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ তথ্য সব প্রকাশিত। জি, এই অবস্থায় আমাদের জন্য আরেকটি খারাপ খবর হচ্ছে 2 ধাপ অবনতি বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক। টিআই বলছে সবচেয়ে খারাপ অবস্থানে থাকে দেশগুলোর মধ্যে বাংলাদেশ 12তম। একটি চার্টও দেওয়া হয়েছে, আমরা হয়তো আলোচনার মধ্যেই চার্টটি উল্লেখ করব দর্শকদের সুবিধার জন্য। জি, প্লিজ। ওদের ঘটনার সঙ্গে কিন্তু এই দুর্নীতির সূচকে যে বাংলাদেশের অবনতি, আর সেটি কিন্তু সম্পর্কিত। কারণ যে দেশের একজন সাংসদ বিদেশে দণ্ডিত হয়, সে দেশের দুর্নীতি কমার তো কোনো কারণ দেখি না, বা কোনো লক্ষণও দেখি না। সরকার দুর্নীতির বিরুদ্ধে নানা রকম অভিযান চালাচ্ছে, সম্প্রতি বেশ কিছু দুর্নীতিবাজকে ধরাও হয়েছে, কিন্তু এর বাইরে যে কত দুর্নীতিবাজ আড়ালে রয়ে গেছে সেটি কিভাবে ধরবে, মানে কারা ধরবে? সরকারের দায়িত্ব, দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করলে কিন্তু এভাবে হতো না, কিন্তু তারা বাছাইকৃত দুর্নীতি ধরে, মানে কোনটা ধরবে কোনটা ধরবে না এটি আগে থেকে সিদ্ধান্ত থাকে। সুতরাং এইভাবে বাছাই করা দুর্নীতির
বিরোধী অভিযান করে কিন্তু আহ, মানে খুব ভালো ফল পাওয়া যাবে না। এক বছর আগে আমরা যখন দেখলাম যে ক্যাসিনো কাণ্ড নিয়ে এবং জিকে শামীম বা এই ধরনের ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, তখনই কিন্তু ক্ষমতার সিনদের পক্ষ থেকে বলা হলো যে কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে সেই ক্যাসিনো বিরোধী অভিযান থেমে গেল। বলা হয়েছিল ক্যাসিনো বিরোধী অভিযান ঢাকার বাইরেও সব জায়গায় চলবে, কিন্তু সেটা থেমে গেল। এখন যে প্রশ্নটা হচ্ছে যে সরকার বলছে যে বিশ্বে বাংলাদেশের মাথা, বাংলাদেশের মর্যাদাশীল দেশ হিসাবে সারা বিশ্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত, কিন্তু দুর্নীতি এভাবে চলতে থাকলে সেটা কিভাবে হবে? আমরা তো গণমাধ্যমে এও দেখি যে বেগমপাড়ায় কারা কত টাকা, কানাডার বেগমপাড়া বা মালয়েশিয়ার সেকেন্ড হোমে কারা কত টাকা পাচার করেছে তাও আসছে। এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বলেছেন যে বাংলাদেশ থেকে পাচার হওয়ার অর্থে সেখানে বেগমপাড়া তৈরি হয়েছে, এবং তার জন্য যে শুধু রাজনীতিবিদরা দায়ী তা নয়, রাজনীতির বাইরে সাবেক সরকারি কর্মকর্তা, সাবেক বিভিন্ন বাহিনীর সদস্যরাও কিন্তু সেখানে টাকা পাচার করছে এবং বাড়ি গাড়ি মানে সেখানে বেগমপাড়ায় বাড়ি তৈরি। এবারে যে দুর্নীতির যেই দুধাপ আমরা পেছালাম, তার জন্য অবশ্য দায়ী করা হচ্ছে স্বাস্থ্য খাতে গত বছরে যেই প্রচণ্ড লুটপাটটি হয়েছে সেটাকে বলা হচ্ছে। এবং কানের কণ্ঠে আরেকটি কথাও সুন্দর বলেছে যে জিরো টলারেন্স ও দুর্নীতি বেপরা। আমরা জানি যে এই সরকারের অন্যতম এজেন্ডা কিন্তু এখন জিরো টলারেন্স এগেনস্ট কারাপশন, তার মধ্যেই অবস্থা। জিরো টলারেন্স তো শূন্য সহিষ্ণুতা, বা আমরা যদি বলি যে অর্থাৎ কাউকে প্রশ্রয় না দেওয়া, দুর্নীতিবাজকে নির্বিচারে ধরা, সে যে দলেরই হোক, যেখানকারই হোক, যে পেশারই হোক। কিন্তু আমরা সেখানে এটি তো দেখছি না, মানে মুখে আমরা বলছি একই কাণ্ড কিন্তু মাদক বিরোধী অভিযানে। শুধু যদি আমি বলি যে সরকার জঙ্গিদের বিরুদ্ধে যে শূন্য সহিষ্ণুতা দেখানোর কথা বলছে সেটা অনেকখানি সফল। অর্থাৎ যেখানে সরকার চায় সফল হতে, সেটা কিন্তু সফল হতে পারে। তার মানে দুর্নীতিবিরোধী অভিযানে কোথাও না কোথাও গলদ আছে। সরকার নীতি নির্ধারকদের উচিত সেটা খুঁজে বের করা কারা, এবং আমাদের আমাদের মতো দেশে আর্থসামাজিক কাঠামোয় সেখানে কিন্তু ক্ষমতাসীন দলের আশ্রয় প্রশ্রয় ছাড়া দুর্নীতি করা কঠিন। যেখানে নির্বাচন করাই কঠিন, সেখানে দুর্নীতি করা তো কঠিন বটেই। সেক্ষেত্রে আসলে দুর্নীতিটা বাংলাদেশের এমন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে, আসলে এখান থেকে পরিত্রাণের উপায়টা কি? কে কাকে ধরবে? যেখানে হাত দিবেন সেখানে তো একই অবস্থা। দুর্নীতি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই আছে। এখন এটা একটা সিস্টেম, মানে পদ্ধতিগতভাবে দুর্নীতিবাজকে ধরতে হবে। কিন্তু আমরা যদি পদ্ধতিটা রেখে দেই যে দুর্নীতি করা যাবে, যেমন ধরুন যে আমরা এক ধরনের সরকারি ছাড় দেওয়া, যে কালো টাকাকে সাদা করা, অর্থাৎ অপ্রদর্শিত আয়কে বৈধতা দেয়া। এই অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়া এক ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। এরকম আরো অনেকগুলো, তার মানে দুর্নীতিবাজরা জেনেই যাচ্ছেন, যে বাজেটে, জাতীয় বাজেটে আমাদের জন্য এই ধরনের একটি অপশন সবসময় রাখা হবে। সো আমরা যদি দুর্নীতি করিও, সেক্ষেত্রে ফ্ল্যাট জমি কিনে সেখানে আমরা কিন্তু বৈধ করে ফেলতে পারবো। এটা তো হচ্ছে প্রদর্শিত দুর্নীতি। জি, কিন্তু যেটা এর প্রদর্শনের বাইরে যেটা থাকে, যেটা আড়ালে থাকে, এবং তারা পার পেয়ে যায়, যেমন পাচারের অর্থ তো আর প্রদর্শন করা হয় না। এই যে পাচার হলো কিভাবে, এই সরকার কিন্তু ক্ষমতায় এসে তারা জোরের সঙ্গে বলছিলেন যে কোনো অর্থ পাচার, বাইরে যে অর্থ পাচার হয়েছে সেই অর্থ ফিরেও আনা হবে, কোথাও কোথাও আনা হয়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে এখন প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এই মানে পাচার হয়ে যাচ্ছে, এই হওয়াটা বন্ধ করা দরকার, এবং যারা পাচার করছে তাদেরকে জবাবদিহির আওতায়, আইনের আওতায় আনা দরকার। মানে এইটি এখন সবচেয়ে পাচারটি বাংলাদেশের অর্থনীতির জন্য। পিকে হালদার তো দুর্নীতি করছে না, আরো অনেক হালদার আছে, আরো অনেক এখন দুর্নীতির চেয়েও পাচারটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ দুর্নীতির টাকা দেশে থাকলে তো সেটা কোনো না কোনো দুর্নীতি হয় বলেই পাচার হচ্ছে। যেটা কিন্তু দুর্নীতির আগে আমরা দেখেছিলাম, কিন্তু পাচারটা কিন্তু এভাবে দেখিনি, যে দেশের টাকা দুর্নীতি করে আমি দেশের টাকা দেশেই রাখলাম,
কালো টাকা দেশেই রাখলাম, হয়তো রোল করলো, সেটা ব্যাংকে থাকলো বা কোথাও থাকলো, কিন্তু এখন তো সেটা মানে দেশের বাইরে চলে যাচ্ছে। তার মানে কি, রক্ত যদি দেহের বাইরে চলে যায়, তার আস্তে আস্তে তো দেহ তো রক্ত শূন্য হতে থাকে এবং তা তো মৃত্যুর হবেই, দিকে আগাতে থাকে। জি তা তো হবেই। এবং আমরা আমরা যে উন্নয়নের রোল মডেল কথা বলছি, আমরা যে উন্নয়নের আহ, সামনে এগিয়ে যাওয়ার কথা বলছি, সেটা থাকবে না। কারণ এই উন্নয়নের উন্নয়নের সুফলটা নিয়ে যাচ্ছে তো পাচারকারীরা, উন্নয়নের সুফলটা নিয়ে যাচ্ছে দুর্নীতিবাজরা। জি আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো সৌরভ ভাই, তবে একটি বিরতি নিয়ে তারপর আবার আপনার কাছে ফিরে আসবো। দর্শক, সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন লিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সোহরাব ভাই, আমরা এবার একটু টিকা প্রসঙ্গটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। দ্বিতীয় পর্বে আপনার পত্রিকা প্রথম আলো যেটি বলছে, ভীতি কাটছে, টিকায় আগ্রহ বাড়ছে। রাজধানীর 5টি হাসপাতালে 2জন প্রতিমন্ত্রী সহ গতকাল 541 জন করোনার টিকা নিয়েছেন। যুগান্তর বলছে, উৎসবের আবহে টিকাদান। বিএমএসএসইউতে টিকাদান শুরু, কেটে যাচ্ছে সংশয়। ঢামেক হাসপাতালে টিকা নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। মুগদা হাসপাতালে ডাক্তার নন্দিতা পালকে দিয়ে সূচনা শুরু। জি, এক খুবই ভালো খবর। মানে আমাদের অনেক খারাপ খবরের মধ্যে তো এটি ভালো খবর। আহ, আমরা এটি আশা করি যে টিকা নিয়ে যে সংশয় দ্বিধা দ্বন্দ্ব ছিল সেটি কেটে গেছে, এবং প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করেছেন সেদিনই কিন্তু যারা টিকা নিয়েছিলেন তারা তাদের অভিব্যক্তি, তাদের কথাবার্তা, এবং পরবর্তীকালে আমরা যে দেখলাম যে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, সবাই সুস্থ আছেন। তো এই ঘটনা মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে, এবং তারা এখন দেখলাম 500-রও বেশি মানুষ টিকা নিয়েছে। যদিও সাধারণের মধ্যে টিকা দেওয়ার কথা ছিল কিন্তু আগামী 7 ফেব্রুয়ারি থেকে এই টিকা কার্যক্রম চলবে। এবং একটা প্রশ্ন হচ্ছে যে সরকার একটা গাইডলাইনও তৈরি করেছে যে কারা আগে পাবে, এবং তাদেরকে এভাবে টিকা কর্মসূচি অব্যাহত থাকবে। যারা এর দায়িত্বে নিয়োজিত, শুধু ঢাকা না, ঢাকার কয়েকটি হাসপাতালে শুরু হয়েছে, কিন্তু ঢাকার বাইরে যে হাসপাতালগুলো, সেখানে তাদের এই সুযোগ সুবিধা, অবকাঠামো, লোকবল আছে কিনা সেটি আমার মনে হয় যে একটু খতিয়ে দেখা, আর যেখানে যে ঘাটতি আছে সেটা পূরণ করা। এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত যে উপজেলা পর্যায় পর্যন্ত দেয়া হবে, কিন্তু উপজেলার বাইরেও কিন্তু ইউনিয়ন পর্যায়ে বা অনেক উপজেলা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে দূরে, আর সেখানকার বয়স্ক মানুষ কিভাবে দিবে, আর এসব নিয়েও আমার মনে হয় যে সরকার চিন্তা ভাবনা করা উচিত, একটা সিদ্ধান্তে আসা উচিত। ফ্রন্টলাইনারদের মধ্যে তো গণমাধ্যম কর্মীরা আছে, তো ব্যক্তিগতভাবে আপনার কি অবস্থা? আপনার টিকার কতদূর কি আমি চিন্তা ভাবনা? অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের যারা সদস্য তারা কিন্তু একটা করেছে যে অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করছে, আমরাও রেজিস্ট্রেশন করছি, এবং যখন তালিকা আসবে আমরা অবশ্যই টিকা নেব, এবং অন্যদেরও, আপনাদেরও টিকা নিতে, দর্শকদেরও টিকা নিতে আহ্বান জানাবো। আপনার কাছে কি মনে হয়, প্রথমে যে মানুষের একটি ভয় ছিল যে টিকা নিলে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, অনেক ধরনের, কারণ আমরা অনেক কথা শুনেছি, আসলে অনেক গুজবও শুনেছি, কি মনে হয় এটা কি আস্তে আস্তে কেটে যাচ্ছে কিনা? না, ভয়টা তো ভয়টা যে কোনো ভিত্তি ছিল না ভয়ের, আর সেটি কিন্তু প্রমাণিত হলো। এবং আমরা এর আগেও দেখেছি অন্যান্য দেশে, কোনো কোনো পশ্চিমা দেশে বা ভারতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রথম দেখা দিয়েছিল। এখন এটা স্বাভাবিক, এবং যে কোনো, এই যে সামান্য প্রতিক্রিয়া, এটা কিন্তু যে কোনো টিকাই হতে পারে। যে কোনো সাধারণ প্যারাসিটামল খেলেও তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আর সুতরাং আমি মনে করি যে এটা মানুষের মধ্যে যে ভয় ছিল, সে ভয় থাকার কোনো কারণ নেই, এবং সবাই সাহস করেই টিকা নেবেন, এবং টিকা অন্যকেও নিতে উৎসাহিত করবেন। যেহেতু আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও টিকা নিচ্ছেন, সুতরাং প্রতিমন্ত্রী নিয়েছেন, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থা করবেন। আমরা আশা করি যে সবাই উৎসাহের সঙ্গে নেবে। এবং আজকের পত্রিকা এবং টেলিভিশনে এই খবর দেখার পরে যে একদিনে 500-র বেশি মানুষ টিকা নিয়েছেন এবং 2জন প্রতিমন্ত্রী নিয়েছেন, সুতরাং এরপর অন্যরা আগ্রহী হবেন। আর এক্ষেত্রে কিন্তু
করোনা টেস্টের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের ভয় ছিল এবং অনেকে যেতে অনাগ্রহী ছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে লাইন দিয়ে মানুষ পরীক্ষা করেছে। তাই এটি খুব সমস্যা হবে না। জি, আমরা আশা করি যে সবাই টিকা নেবেন এবং সুষ্ঠুভাবে নেবেন, সুন্দরভাবে নেবেন এবং করোনা আমাদের দেশ থেকে চলে যাবে সেই আশা রেখে আমরা এই প্রসঙ্গটি শেষ করে এবার একটু চট্টগ্রামের দিকে তাকাতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেছে, 2 দিন হলো, কিন্তু এটা পোস্টমর্টেম এখনও চলছে। প্রথম আলো বলছে চট্টগ্রামের নির্বাচন ভোটার উপস্থিতি আওয়ামী লীগ চায়নি, বিএনপি পারেনি, ইসি ছিল দর্শকের ভূমিকায়। সমকাল বলছে দুপুরের পর এত ভোট, প্রথম 4 ঘন্টায় গড়ে ভোট পড়েছে 4 থেকে 6%, পরের 4 ঘন্টায় তা কয়েক গুণ বেড়ে হয় 22.52%। কি বলবেন? নির্বাচন পরিচালনার বা নির্বাচন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন যদি দর্শকের ভূমিকায় থাকে তাহলে সেই নির্বাচন যা হবার সেটাই হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নির্বাচনের আগে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন অন্য কর্মকর্তারা খুব জোর গলায় বলেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, উৎসবমুখর পরিবেশে হবে, কিন্তু পরবর্তীকালে আমরা এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তারা বলছিলেন যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আমরা দেখলাম সেখানে রক্তপাত, সেখানে প্রাণহানি, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘাত সংঘর্ষ, এবং এসবের পরেও যদি মানুষ ভোট দিতে পারত তাহলে কিন্তু একটা ছিল যে আমাদের নির্বাচনে যে ঐতিহ্য তাতে সংঘর্ষ হয়, কিন্তু মানুষ ভোট দিতে পারে। এখানে তো ভোট দিতে পেরেছে এর কোনো প্রমাণ নেই, মানে এটি প্রমাণ করা কঠিন হবে। দ্বিতীয় হচ্ছে যে 22% ভোট, যে নির্বাচন এবং সাম্প্রতিককালে যতগুলো নির্বাচন হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনে কিন্তু সবচেয়ে এক ধরনের উত্তেজনা ছিল যে দুই পক্ষেরই, মানে একটা প্রতিদ্বন্দ্বিতার আবহাওয়া ছিল, প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ ছিল। 3 সপ্তাহ ধরে সেখানে প্রচার চলেছে এবং বেশ জমজমাট প্রচার, এবং সেটি আওয়ামী লীগ বিএনপি যেমন মেয়র প্রার্থীর ক্ষেত্রে এবং অন্যান্য কাউন্সিলর প্রার্থীর ক্ষেত্রেও সেখানে 22% ভোট। এবং সমকাল যেভাবে লিখেছে যে প্রথম 4%, পরবর্তীকালে সেটি 50% পৌঁছানো, তা এগুলো সব অস্বাভাবিক, মানে অবাস্তব। তা এই ভোটটাই আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই। সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন আগের নির্বাচনে যত খারাপ রেকর্ড হয় পরবর্তী নির্বাচনে নতুন রেকর্ড তৈরি করে, মানে প্রতিবারই নতুন রেকর্ড করেন। সৌরভ ভাই, আরে এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় আনতে চাই। দেশ রূপান্তরের পেছনে পাতা আছে যেটি কোনো কাউন্সিলর প্রার্থীও যে তিনি বিএনপির, এটি যেমন একটি বিষয়। আর আওয়ামী লীগের 8 জন বিদ্রোহী প্রার্থী জিতেছে। আর প্রতি নির্বাচনের আগেই দেখি বা পরেও আমরা দেখি যে ইসি সচিব ওনারা বলছেন এক সুরে কথা, এবং ইসি কমিশনার উনি হচ্ছেন মাহবুব তালুকদার, উনি বলেন আরেক কথা। মানে সবসময় আমরা এই একটি ট্রেন্ড, ওনাদের নিজেদের মধ্যে একটি বিরোধ। তাহলে ওনারা কিভাবে সুন্দর নিজেদের মধ্যে? এটা হচ্ছে যে নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পদাধিকারী, সাংবিধানিক দায়িত্বে যারা আছেন, তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকার কথা না, মানে কারো প্রতি। তারা তাদের উপর যে দায়িত্ব, অর্থাৎ নির্বাচন করবেন, সুষ্ঠু নির্বাচন করবেন, জনগণের ভোটাধিকার রক্ষা করবেন, মানুষ ভোট দিতে যেতে পারবে, আর নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে ঘরে ফিরে আসতে পারবে, সেই ব্যবস্থাটা করতে পারেনি। এখন এর মধ্যে 4 জন একসুরে কথা বলছে, তার একটা কারণ হচ্ছে যে তারা চান যে নির্বাচন কমিশন যে ব্যর্থ হয়েছে এটা স্বীকার না করা। আর একজন প্রতিবারই বলেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, অংশগ্রহণমূলক হয়নি। কিন্তু এরকম একজন নির্বাচন কমিশন, আমি মাহবুব তালুকদার একজন লেখক, কবি এবং আমাদের শ্রদ্ধেয় মানুষ, কিন্তু তিনি এই যখন বলছেন যে নির্বাচন কমিশন নির্বাচনটা করতে পারেনি, তাহলে এই নির্বাচন কমিশনে দায়িত্বে থাকার যৌক্তিকতা কি, এই প্রশ্নটা কিন্তু এসে যায়। দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি নির্বাচন কমিশন না করতে পারে আর নীরব দর্শকের ভূমিকায় থাকে, তাহলে তো এই নির্বাচন করে লাভ নেই। মানুষ তো বুঝে যাচ্ছে যে নির্বাচন কমিশন কি, এবং নির্বাচন করে এখন প্রশাসন, নির্বাচন করে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এমনকি আমি তো মনে করি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী এবং আওয়ামী লীগের যারা প্রার্থী, তারাও এই নির্বাচনের এই ফলাফলে খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ নির্বাচনে সত্যিকার ভোট পেয়ে জয়ী হওয়া এবং
ঘোষণা করে জয়ী হওয়ার মধ্যে পার্থক্য আছে। এই নির্বাচন কমিশনের সময় তো আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তাহলে কি তাদের এই যে এত পরামর্শ, এত উপদেশ, এত কথা, কোনো কিছুই কোনো কাজে আসলো না? যে কোনো দায়িত্ব, এ ধরনের গুরুতর দায়িত্ব মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হলে যে সাহস দরকার, যে সক্ষমতা দরকার, সেই এর কোনোটাই তাদের আছে বলে মনে হয় না। তারা প্রমাণ করতে পারেনি। আরো 1 বছর এই নির্বাচন কমিশনের বোঝা আমাদের বহন করতে হবে, কারণ এটা সাংবিধানিক পদ। তাদেরকেও মানে কি বলে, স্বেচ্ছায় পদত্যাগ না করলে এর আগে তো আমরা করানোটা কঠিন। যদিও রাজনৈতিক আপনার লাভটা কি, করিয়েই বা লাভটা কি? প্রধান নির্বাচন কমিশনকে কিন্তু পদত্যাগে বাধ্য করা হবে। জি, এর আগে কিন্তু আমরা রাকিব কমিশন দেখেছি, এবার হুদা কমিশন দেখেছি, ভবিষ্যতে আরো কোন কমিশন দেখবো, সেখানে তো একই অবস্থা হবে যদি তারা আসলে তাদের মেরুদণ্ড সোজা করে না দাঁড়ান। জি, সৌরভ ভাই, আজকে আমরা এর সাথে রাজনৈতিক দলগুলোরও, সেই সরকারি দল হোক বিরোধী দল, তাদেরও কিন্তু একটা ভূমিকা থাকা। জি, আজকের মতো আমরা শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও দেখা হবে, সেই আশা রেখে আপনারা শেষ করছি। সৌরভ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছে। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন সকাল 9টা 10 আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।